একেবারে চিহ্নিত ছিল যে কারা একেবারে সরাসরি পাকিস্তানিদের সমর্থন করছে আর কারা একটা আমাদের নিজস্ব সক্রিয়তার জায়গাকে সমর্থন করছে। আমি হতাশ থাকতে চাই না, কারণ আমাদের তো কিছু একটা ধরে বাঁচতে হবে। ফজলুর রহমান ভাই যেটা বললেন সেই জায়গা থেকে বলি যে আপনি একদম বয়সের ব্যাপারে একদম ঠিকই বলেছেন। আমি ওই রকমই ছিলাম, 4.5 বছর ছিল সেই জায়গা থেকে। কিন্তু আপনার একটা সংশোধন করি, এবং এটা নিয়ে আমি আজকে অ্যাকচুয়ালি লিখেছি। আমাদের বাবাদের সবচেয়ে কম অবদান ছিল ওই 9 মাসে। কিরকম? কারণ তাদের অবদান ছিল 47-এর পর থেকে এই 71 পর্যন্ত। কারণ আমরা যদি ওইভাবে চিন্তা করি, মুক্তিযুদ্ধ তো হঠাৎ করে হয়নি, 25শে মার্চও হঠাৎ করে হয়নি, কাজে সেটার একটা ধারাবাহিকতা ছিল। 47 পর্যন্ত একটা আন্দোলন ছিল, সেটার কথা আমরা জানি, কিন্তু তার পরবর্তীতে যে মোহভঙ্গ হওয়ার জায়গাটা, এই 23 বছরের মুক্তি সংগ্রাম, সেটার একটা জায়গায় গিয়ে, একটা চূড়ান্ত জায়গায় গিয়ে মনে হচ্ছে একটা বড় ধাক্কা। এবং 25শে মার্চের রাতের ঘটনাটা না হলে এটা হয়তো আরও দেরি হতো, আরও সময় লাগতো আমাদের যুদ্ধ যেতে। যুদ্ধটা তো ওরাই শুরু করেছে, পাকিস্তানিরাই শুরু করেছে আমাদেরকে বিভ্রান্ত করে। কেউ কেউ ওই সময়টায় কিছুটা অবদান রেখেছেন, কিন্তু তাদের অবদানটা, তারা তো সরাসরি যোদ্ধা ছিলেন না। তাদের যুদ্ধ ছিল কি নিয়ে? কলম। তাদের অস্ত্র কি ছিল? কলম, চিন্তার জায়গা। এবং এই আমাদের বাবারাই, যেটা ফজলুর রহমান ভাইও বলছিলেন, ভাষা আন্দোলনের সময় তারা ভূমিকা রেখেছেন, এবং যে যতগুলো আন্দোলনের সময় হয়েছে, এই সবগুলো আন্দোলন মিলিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের জায়গায় গেছে। 69-এর গণঅভ্যুত্থান, অথবা 67 সালের, অথবা বিভিন্ন সময়ে যে ঘাত প্রতিঘাতগুলো এসেছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে চিন্তা করলে তাদের অবদানগুলো ওই সময়গুলোতে ধারাবাহিকভাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা মানে গত কয়েক বছর ধরে আমি বলার চেষ্টা করছি, গত বছরও বলেছি, এবারও বলছি, শুধু আমি না, অনেকেই, সেটা হচ্ছে যে তাদের বলা হচ্ছে মেধাশূন্য করা। তাদের মেধার জায়গাটা আসলে কি ছিল, তাই না? আমাদের বাবাদের, এইসব বুদ্ধিজীবীদের অনেকেরই প্রকাশিত লেখা আছে, এবং আমি আপনি খুঁজলে সেটা অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে, অথচ কারো সেই পড়ার আগ্রহ নাই। অথবা মানে এটা হতে পারে যে ইচ্ছা করেই পড়ার জায়গাটা, যে না, এটা পড়ার দরকার নেই, যেই জন্য বিভ্রান্তিগুলো তৈরি হয় অনেক সময় বা হচ্ছে। তারপরে আপনার যে প্রশ্নের জায়গাটা, যে সেই জায়গায় তারা যেতে পেরেছে কিনা, এখন কথা হচ্ছে কি সেটার মানে একটু ফিলোসফিক্যাল ব্যাখ্যার জায়গা আছে। কারণটা হচ্ছে যে যখন আমাদের বাবার এই চিন্তাগুলো করেছেন, তখন তো ওনাদের কোনো মানে দৈব দৃষ্টি ছিল না যে 71-এর পরে বাংলাদেশটা বা 71 হবে, মুক্তিযুদ্ধ হবে, বিজয় দিবস হবে, এই হচ্ছে বাংলাদেশ। এইটার তো কোনো চিত্র তাদের কাছে ছিল না। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত এসেছে, তারা দেখেছেন, তারা ব্রিটিশ আমল দেখেছেন, তারা পাকিস্তান আমল দেখেছেন। কাজে একটা ধারণা হচ্ছিল, ঠিক আছে, যদি আমরা মানে পাকিস্তানিরা যেসব জায়গায় আমাদেরকে শোষণ করছে, সেই জায়গা থেকে তাদের মনে হচ্ছে, ঠিক আছে, সেটার একটা পাল্টা জায়গা আমাদের যেতে হবে। বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা, বাঙালি সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি, তারপরে সামন্ততন্ত্র, এবং পশ্চিমাদের যে জায়গাটা, আমাদের এখানে অনেক মানে সম্পদ বেশি ছিল, আমাদের যেই মানে ন্যাচারাল রিসোর্স, এবং তাদের ছিল সেটাকে দখল করার একটা চেষ্টার জায়গা অর্থনৈতিকভাবে। কাজে এই জায়গার থেকেই মানে ঘাত প্রতিঘাত থেকেই ওনারা বোঝার চেষ্টা করেছেন, যখন একটা ধাক্কা আসছে, আচ্ছা এটাকে আমরা সামলাবো কীভাবে। রবীন্দ্রনাথ নজরুল নিয়ে বিতর্ক আসছে, আচ্ছা সেটাকে আমাদের সামাল দিতে হবে। আমাদের সংস্কৃতির উপরে আঘাত আসছে, সেটাকে সামাল দিতে হবে। বাংলা ভাষাকে আরবিকরণ চেষ্টা হয়েছে, সেটা তারা প্রতিবাদ করেছেন। কাজে প্রত্যেকটা যখন এরকমভাবে এসেছে, এবং এই যে তালিকা করা হচ্ছে, এই যে তাদেরকে মানে একেবারে সিস্টেম্যাটিক্যালি তালিকা করা হলো, সেটাও কিন্তু অনেক আগে থেকে তালিকা করা, সেটা কিন্তু 9 মাসে হয়নি। আচ্ছা, এটা আগে থেকেই ছিল, দরকার হয়নি তো তালিকা করার। কারণ তারা বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, তাদেরকে যে জেলে নিক্ষেপ করা হয়েছে। আমার বাবা প্রথম তাকে জেলে নিয়ে যাওয়া হলো 49 সালে, 52-রও আগে, 49 সালে, এবং তারপরে 52-তে, এবং 52-তে বুদ্ধিজীবীদেরকেও নেওয়া হয়েছে, রাজনীতিবিদদেরও নেওয়া হয়েছে, অনেক কথা। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এই কিছু কিছু নাম অন্তত আগে থেকেই পরিচিত। তারপরেও তারা টার্গেট করেছে, কারণ আমরা জানি যে 25শে মার্চ থেকে, যেটা আপনি শুরুতে, অনুষ্ঠানের শুরুতে বললেন, 25শে মার্চ থেকেই শুরু হয়েছে, এবং তারপরে বিভিন্ন সময় টার্গেট করেছে। তবে ডিসেম্বরের টার্গেটটা ছিল ভিন্ন কিছুটা, যে বলা যায় মরণ কামড়ের মতো। কিন্তু এই যে তালিকাগুলো কিন্তু তাদের কাছে ছিলই আরও আগে থেকে, এগুলো ডকুমেন্টেডও আছে। এগুলো নিয়ে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে পারেন, কিন্তু সেগুলো হাস্যকর। কারণ মানে বেশি লেখালেখি হয়নি আমাদের মুক্তির ইতিহাসটা নিয়ে। মুক্তির ইতিহাস বলতে 48 সাল থেকে 71 বলছি, 71-এর উপরেও খুব বেশি হয়নি। কিন্তু তারপরেও কিছু কিছু তথ্য আছে, যে কখন থেকে এগুলো শুরু হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কারা পরিকল্পনা করেছে, কারা মনে করেছে। সো ওই যে বিবৃতি দেওয়া হয়েছে বিভিন্ন সময়, সেখান থেকে কিন্তু তালিকাগুলো হয়ে গেছিল। সেই জায়গা থেকে চিন্তা করে আমি যেটা বলতে চাচ্ছি, যে স্বরূপের একটু কিছুটা আদল ছিল, যে ঠিক আছে, যদি একটা আমরা নিজেদের মতো করে একটা দেশ চাই, সেটা কি হতে পারে। তো
তো সেইটার একটা যে ধারণা ছিল সেইখান থেকে যখন আমরা যেই জায়গায় যাচ্ছি সেটা তো সেই বাস্তবতায় কিছু কিছু নতুনভাবে চিন্তা করতে হয়েছে, কিন্তু সেইটার পুরোপুরি অবশ্যই আমরা পাইনি। যেটা মানে ফজলুর রহমান ভাই বলছিলেন যে আপনি হতাশ অনেকটা, আমি হতাশ থাকতে চাই না, কারণ আমাদের তো কিছু একটা ধরে বাঁচতে হবে। আচ্ছা পরিপ ভাই, আপনি বললেন যে 48 থেকে মানে মুক্তির ইতিহাস যেটা সেটা আসলে যতটুকু আসলে গ্রন্থিত হওয়ার কথা ছিল সেটি হয়নি, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু কি সবার মাঝে পৌঁছানো গেছে? না, সেটা হয়নি। এবং সেটা ধরেন মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় পুরোটার কোনোটাই হয়নি। সেগুলো তো আমরা বলছি যেগুলো খণ্ডিতভাবে এসছে, বিভিন্ন সময় রাজনীতিকীকরণ করা হয়েছে, এবং অনেক সময় আমার এটাও মনে হয়েছে যে এখানে বুদ্ধিজীবীদেরও একটা ভূমিকা আছে, যেসব বুদ্ধিজীবীরা বেঁচে গিয়েছিলেন সেই সময়ে, অথবা পরবর্তীতে অন্যান্য বুদ্ধিজীবীরা বা গবেষকরা, ইতিহাসবিদরা, যারা সেটাকে তাদের মতো করে কিছুটা করতে পারতেন। কিন্তু যেটা হচ্ছে যে অনেক সময় বুদ্ধিজীবীরাও পরবর্তীকালে আমরা দেখেছি যে তাদের যে ধরনের রাজনীতিকীকরণ মানে দলীয় রাজনীতিকীকরণ হয়েছে, তাতে করে তারাও তখন খণ্ডিতভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা করেছেন। সেটা কিন্তু আমাদের বাবাদের সময় ছিল না। তারা কেউ কেউ বাম রাজনীতি করতেন, কেউ কেউ অন্য চিন্তাধারা থাকতে পারেন, কিন্তু সেখানে তারা আলাদা করতে পেরেছেন। যখন কেউ কেউ সরাসরি পাকিস্তানিদের সমর্থন করছে, সেখানেও তারা কিন্তু তাদেরকে আলাদা করে থাকতে পেরেছেন। কেউ কেউ চাপের মুখে হয়তো কিছু কথা বলতে বাধ্য হয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য জায়গাতে একেবারে চিহ্নিত ছিল যে কারা একেবারে সরাসরি পাকিস্তানিদের সমর্থন করছে আর কারা একটা আমাদের নিজস্ব সক্রিয়তার জায়গায় সমর্থন করছে, এবং তারা আলাদা জায়গায় অবস্থান নিয়েছেন। তো সেই জায়গাটা যখন আস্তে আস্তে নষ্ট হয়েছে, তখন দেখা গেছে যে তারা একটা হতে পারে যে তাদের নিজেদের মনের মধ্যেও একটা উদাসীনতা ছিল, অথবা তারা নিজেরা ভয় পেয়েছেন, কাজে কেউই এটাকে ডকুমেন্টের জায়গায় নিয়ে যায়নি। এখন দুঃখজনক হলো যে এই যে আমাদের বাবাদের ব্যাপারে তাদের পরবর্তী প্রজন্ম আমাদের কি কথা বলতে হয়, এটা তো জাতির বলার কথা, আমরা শুনবো তাদের কাছে, বা আমাদের বাবাদের যারা বন্ধুরা ছিলেন, তাদের সতীর্থরা ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। এখন আমাদেরই তাদের কাছে নিজেদের যেতে হচ্ছে, অথবা আমরা জানি না জানি যেটুকু এর কাছ থেকে হাতড়ে জানছি সেটুকু নিয়ে কথা বলতে হচ্ছে। কাজে সেইটাই যে সেটা ডকুমেন্টের জায়গায় যায়নি, এবং হতে পারে যে আমরা আমাদের যে শিক্ষার যে চর্চার জায়গাটা, যেমন মানে এখানে কেন তাদেরকে হত্যা করা ছিল শুধু সেটা না, আমি যেটা বলছিলাম যে আমাদের বাবাদের অনেকেরই, তারা কেউ ডায়েরি লিখেছেন, কেউ বইপত্র লিখেছেন, এবং তারা অনেকের জীবদ্দশাতেই তাদের বই প্রকাশিত হয়েছে। এবং আমরা জানি যে আমাদের ব্যক্তিগতভাবে অনেকের কাছে কেউ কেউ যোগাযোগ করছেন, কিছু কিছু বই পুনঃপ্রকাশিত হচ্ছে। এখন এই মুহূর্তেও চাইলে সেগুলো আমি যেটাকে বললাম যে অর্ডার করলে পাওয়া যাবে, বইমেলায় পাওয়া যায়, কিন্তু কেউ জানেও না, সেগুলোর ব্যাপারে খোঁজ খবরও করে। কিন্তু সেইটাকে যদি আমরা পাঠ্যক্রমে না আনতে পারি, তাহলে তো আমি জানবো না যে কেন কোন বুদ্ধিবৃত্তিক চর্চা তারা করেছে। এটা তখন একটা বায়বীয় মানে ভাষা ভাষা জায়গায় থেকে যাবে যে বুদ্ধিবৃত্তিক চর্চা, কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চাটার প্রমাণগুলো আছে। সেটা যেহেতু আমরা কখনো লিপিবদ্ধ করিনি, পাঠ চর্চা করিনি, তাতে করে যেটা হয়েছে যে ওইখানে থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে এসেছি, যে আমরা যে যার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। এবং সেখানে আমিও বলবো যে একেবারে আমরা কিছু পাইনি তা না, আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো হয়তো 2 পা আগাই 1 পা পিছাই, এরকমভাবে আমরা চলছি আর কি।